মায়ের মৃত্যু সিজন 2 পর্ব ৭। ঢাকার আকাশ আজ এক বিষণ্ণ ধূসর চাদরে ঢাকা। কুয়াশা আর দূষণের মিশ্রণে শহরের আলোগুলো ঝাপসা দেখাচ্ছে। সদরঘাটের সেই লোনা বাতাস বা পাবনার সেই প্রলয়ঙ্কারী অগ্নিকাণ্ডের রেশ এখনও কাটেনি, কিন্তু শহরের যান্ত্রিকতা তার আপন গতিতে চলছে। কমলাপুর রেল স্টেশনের ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা সেই হুডি পরা মানুষটি, যাকে দেখতে অবিকল রাহুলের মতো, সে ভিড় ঠেলে স্টেশনের প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে গিয়ে দাঁড়ালো। তার হাতে থাকা সেই রহস্যময় ডিভাইসটি একবার মৃদু কম্পনে কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটি এনক্রিপ্টেড ম্যাপ। ম্যাপটি কোনো রাস্তার নয়, বরং ঢাকার মাটির নিচে ড্রেনেজ সিস্টেম এবং পুরনো সুড়ঙ্গ পথের। ডিভাইসের স্পিকার থেকে একটি যান্ত্রিক নারী কণ্ঠস্বর ভেসে এলো। সাবজেক্ট 0, আপনার পালস রেট স্থিতিশীল। প্রজেক্ট এক্সোডাস সচল হতে আর মাত্র 12 ঘন্টা বাকি। মনে রাখবেন, 20 নম্বর ভলিউম কোনো কাগজের ডায়েরি নয়, ওটা একটা ডিজিটাল লাইভ ফিড যা আপনার মস্তিষ্কের সাথে সরাসরি যুক্ত। হুডি পরা মানুষটি তার হুডটা আরও একটু টেনে নামালো। তার কপালে সেই কাটা দাগটা এখন লালচে হয়ে আছে। সে বিড়বিড় করে বলল, রাহুল ভেবেছিল সে সব শেষ করে দিয়েছে, আর মাসুম ভেবেছিল সে ঈশ্বর হবে। কিন্তু তারা কেউ জানত না যে জেনেসিস ল্যাবের আসল উদ্দেশ্য ছিল আমাদের দুজনকেই একটা বড় সার্ভারের ব্যাটারির হিসেবে ব্যবহার করা। এই মানুষটি কে? সে কি রাহুল, যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে নিজের সত্তা হারিয়ে ফেলেছে? নাকি মাসুম, যার ভেতরে রাহুলের কিছু স্মৃতি ঢুকে পড়েছে? নাকি এটি জেনেসিস প্রজেক্টের সেই গোপন সাবজেক্ট 0, যার কথা ডায়েরির 20 নম্বর খণ্ডেও অস্পষ্ট ছিল? এদিকে শহরের অন্য প্রান্তে একটি গোপন সেফ হাউসে রিয়া আর আরিফ বসে আছে। রিয়া জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। পাবনার সেই পাহাড় থেকে রাহুল ছিটকে পড়ার পর থেকে সে পাথর হয়ে গেছে। তার চোখে জল নেই, আছে কেবল এক গভীর শূন্যতা। রিয়া, আমি কিছু একটা পেয়েছি। আরিফ তার ল্যাপটপের দিকে ইশারা করল। তার চোখগুলো লাল হয়ে আছে, সম্ভবত কয়েক রাত সে ঘুমায়নি। রিয়া কাছে আসতেই স্ক্রিনটা বড় করল। পাবনার সেই বিস্ফোরণের ফুটেজটা আমি আবার রিকনস্ট্রাক্ট করেছি। দেখো, রাহুল যখন পিস্তলটা চালালো, ঠিক তার 1 মিলিসেকেন্ড আগে বাংকারের ফ্লোর থেকে একটি হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক পালস ছাড়া হয়েছিল। এই পালসটি সাধারণ মানুষের কোনো ক্ষতি করে না, কিন্তু যাদের শরীরে জেনেসিস সিরাম আছে তাদের স্নায়ুতন্ত্রকে এটা সাময়িকভাবে শাটডাউন করে দেয়। রাহুল আর মাসুম দুজনেই তখন অচেতন অবস্থায় খাদে পড়েছিল। রিয়া উত্তেজিত হয়ে বলল, তার মানে রাহুল বেঁচে থাকতে পারে? আরিফ, আমাকে সত্যি করে বলো। আরিফ একটা দীর্ঘশ্বাস ফেলল। বেঁচে থাকা আর ফিরে আসা এক কথা নয় রিয়া। আমি ডার্ক ওয়েব থেকে একটি সিগন্যাল ইন্টারসেপ্ট করেছি। সিন্ডিকেটের নতুন নেতৃত্ব এখন কোনো মানুষের হাতে নেই। এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর নিয়ন্ত্রণে চলে গেছে, যার নাম দেওয়া হয়েছে দ্য মাদার। আর এই মাদার এখন সাবজেক্ট 0কে খুঁজছে। যদি এই সাবজেক্ট 0 রাহুলের শরীরে থাকে, তবে সে এখন আর আমাদের সেই রাহুল নেই। ঠিক সেই মুহূর্তে সেফ হাউসের দরজায় একটা মৃদু টোকা পড়ল। রিয়া আর আরিফ চমকে উঠল। তাদের কাছে কোনো অস্ত্র নেই, শুধু একটি হ্যাকিং টুল কিট ছাড়া। রিয়া ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজার নিচ দিয়ে একটি সাদা খাম ভেতরে ঠেলে দেওয়া হলো। খামটি খুলতেই বেরিয়ে এলো একটি পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। ছবিতে দেখা যাচ্ছে ছোটবেলার রাহুল আর মাসুমকে, কিন্তু তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে এক রহস্যময়ী নারী, যে সুমি বেগম মা নয়। ছবির পেছনে রক্ত দিয়ে লেখা, অপারেশন 11 শুরু। রাত 2টো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পেছনের সেই নির্জন রাস্তায় হুডি পরা মানুষটি হাঁটছে। হঠাৎ তার সামনে 3টি কালো এসইউভি এসে থামল। গাড়ি থেকে সশস্ত্র কোনো মানুষ নামল না, বরং গাড়িগুলোর হেডলাইট রাহুলের ওপর ফোকাস করা হলো। হুডি পরা লোকটি অর্থাৎ সাবজেক্ট 0 স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে তার পকেট থেকে সেই ডিজিটাল চিপটি বের করে আকাশের দিকে ধরল। গাড়ির ভেতর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, যা শুনে সাবজেক্ট 0র চোয়াল শক্ত হয়ে গেল। কণ্ঠস্বরটি আর কারো নয়, বরং নিশার, যাকে সাভারের সেই বাংকারের রাহুল নিজের চোখে মরতে দেখেছিল। স্বাগতম সাবজেক্ট 0। অপারেশন 11র প্রথম ধাপ হল জেনেসিস ল্যাবের সেই মেমোরি চিপটি ডিকোড করা। তুমি কি তৈরি? সাবজেক্ট 0 হাসল, এক অদ্ভুত শীতল হাসি। নিশা,
তুমি মরলে না কেন? জেনেসিস কি তোমাকে আবার জোড়া লাগিয়েছে? নিশা গাড়ি থেকে নেমে এলো। তার গলায় একটা ব্যান্ডেজ, কিন্তু তার হাঁটা চলায় এক দানবীয় ক্ষিপ্রতা। আমরা কেউ মরি না রাহুল, আমরা কেবল আপগ্রেড হই। জাহিদ সাহেব আর চৌধুরী সাহেবরা ছিল আদিম যুগের গুহা মানব। এখন খেলা হবে টেকনোলজির সাথে রক্তের। ২০ নম্বর ভলিউম পেতে হলে তোমাকে আমাদের সাথে আসতে হবে। সাবজেক্ট 0 নিশার চোখের দিকে তাকিয়ে বলল, আমি জানি ২০ নম্বর ভলিউম কোথায়। ওটা কোনো ডায়ারি নয়, ওটা ঢাকার এই মাটির নিচে থাকা জেনেসিস প্রজেক্টের মূল সার্ভার। কিন্তু ওখানে যাওয়ার চাবিকাঠি আমার মাথায় নয়, ওটা আছে রিয়ার কাছে থাকা সেই লকেটে। রাহুলের এই তথ্যে নিশা ভ্রু কুঁচকাল। রিয়া? সে তো মৃত হওয়ার কথা। না নিশা, রিয়ার রক্তে এমন কিছু আছে যা তোমরা ভাবতেও পারো না। সাবজেক্ট 0 এই কথাটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলল। এদিকে আরিফ আর রিয়ার সেফ হাউসের চারদিকে লেজার ড্রোনগুলো আবার চক্কর দিতে শুরু করেছে। আরিফ তার স্ক্রিনে দেখতে পেল সারা ঢাকা শহরের সিসিটিভি ক্যামেরাগুলো হঠাৎ একসাথে তাদের সেফ হাউসের দিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। দ্য মাদার বা সেই রহস্যময় এআই তাদের টার্গেট লক করেছে। রিয়া তার গলার সেই লকেটটার দিকে তাকালো। লকেটটি এখন মৃদু নীল আলো ছড়াচ্ছে। রিয়া অনুভব করতে পারল তার শরীরের তাপমাত্রা বাড়ছে। সে বুঝতে পারল মায়ের সেই আশীর্বাদ আসলে কোনো প্রার্থনা ছিল না, ওটা ছিল এক ভয়ঙ্কর বৈজ্ঞানিক উত্তরাধিকার। রাহুল, মাসুম, নিশা আর এখন রিয়া সবাই যেন এই বিশাল জেনেসিস ষড়যন্ত্রের একটি গুরুত্বপূর্ণ পার্ট। ঢাকার নিস্তব্ধ রাজপথে 3টি কালো এসইউভি ইঞ্জিনের গুরুগম্ভীর গর্জন তুলে দ্রুত গতিতে ধাবিত হচ্ছে। সাবজেক্ট 0, যার চেহারায় রাহুলের স্নিগ্ধতা আর মাসুমের হিংস্রতার এক অদ্ভুত সংমিশ্রণ, গাড়ির পেছনের সিটে হেলান দিয়ে বসে আছে। তার হাতের সেই ডিজিটাল চিপটি এখন তার কবজির সাথে একটি সরু তারের মাধ্যমে যুক্ত। নিশা চালকের পাশের সিটে বসে আয়নায় রাহুলের প্রতিচ্ছবি দেখছে। নিশার চোখের মনি এখন স্থির, যেন কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা তাকে ভেতর থেকে নিয়ন্ত্রণ করছে। তোমার রক্তে সিরামের ঘনত্ব বাড়ছে সাবজেক্ট 0। জেনেসিস প্রজেক্টের আসল ডেটাবেস এখন তোমার নিউরনগুলোর সাথে সিঙ্ক্রোনাইজড হচ্ছে। তুমি কি অনুভব করতে পারছো? সাবজেক্ট 0 চোখ বুঝল। তার মস্তিষ্কের ভেতরে হাজার হাজার ফাইলের পাতা উল্টে যাচ্ছে। পাবনার সেই বিস্ফোরণ, মায়ের সেই রিভলভার হাতে দাঁড়িয়ে থাকা মূর্তি, আর মাসুমের সেই পৈশাচিক চিৎকার সবই এখন তার কাছে একটি বাইনারি কোড। সে নিচু স্বরে বলল, নিশা, তুমি যাকে আপগ্রেড বলছো সেটা আসলে একটা দাসত্ব। জাহিদ সাহেব বা মিস্টার চৌধুরী শৌখিন অপরাধী ছিলেন, কিন্তু দ্য মাদার বা এই এআই সিস্টেমটা তো মানুষকে স্রেফ হার্ডওয়্যার মনে করে। নিশা হাসল না। হার্ডওয়্যারই তো, মানুষ ভুল করে, ইমোশন দিয়ে কাজ করে, কিন্তু দ্য মাদার ভুল করে না। অপারেশন 11-এর মূল লক্ষ্য হল ঢাকার নিচের সেই সেন্ট্রাল হাবে পৌঁছানো, যেখানে ডায়েরির সেই অসম্পূর্ণ ভলিউমটি ডিজিটাল ফর্মে সংরক্ষিত আছে। আর সেই হাবে ঢোকার একমাত্র বায়োমেট্রিক চাবিকাঠি হল রিয়া। এদিকে সেফ হাউসের ভেতর রিয়ার শরীর এক অদ্ভুত যন্ত্রণায় কুকুরে যাচ্ছে। তার গলার সেই লকেটটি এখন আগুনের মতো গরম হয়ে উঠেছে। আরিফ তার ল্যাপটপ নিয়ে পাগলের মতো কোড টাইপ করছে, কিন্তু সে বুঝতে পারছে না রিয়ার সাথে কি ঘটছে। আরিফ, আমার খুব কষ্ট হচ্ছে, রিয়া চিৎকার করে উঠল। তার চোখের মণিগুলো হঠাৎ করে নীল বর্ণ ধারণ করল, ঠিক যেমনটা সাবজেক্ট 0-র ক্ষেত্রে হয়েছিল। আরিফ থার্মাল স্ক্যানারে দেখল রিয়ার শরীরের তাপমাত্রা 105 ডিগ্রি ছাড়িয়ে গেছে। রিয়া, শান্ত হও, তোমার লকেটটা আসলে একটা সিরাম ইনজেক্টর। মা অর্থাৎ সুমি বেগম তোমার লকেটের ভেতরে এমন এক ধরনের অ্যান্টি জেনেসিস সিরাম রেখেছিলেন যা শুধুমাত্র তোমার ডিএনএর সাথে মিললে সক্রিয় হবে। কিন্তু এটা কেন এখন রিয়্যাক্ট করছে? হঠাৎ সেফ হাউসের দরজাটা লাথি মেরে ভেঙে ফেলা হলো। একদল কালো পোশাকধারী কমান্ডো ভেতরে ঢুকল। তাদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র নেই, বরং ইলেকট্রিক শকগান। আরিফ কিছু বুঝে ওঠার আগেই তাকে একপাশে ধক্কা দিয়ে ফেলে দেওয়া হলো। কমান্ডোদের প্রধান তার হেলমেট খুলল। আরিফ দেখে স্তম্ভিত হয়ে গেল। লোকটি আর কেউ নয়, আরিফই, মানে আরিফের এক অবিকল ক্লোন বা হুবহু দেখতে অন্য কেউ। কে তুমি? আরিফ তোতলাতে তোতলাতে জিজ্ঞাসা করল। সেই নকল আরিফ শীতল গলায় বলল, আমি হলাম ভার্জন 2.0, জেনেসিস প্রজেক্টের ডেটাবেস থেকে তৈরি করা নিখুঁত এক সত্তা।
তোমার প্রয়োজন শেষ আরিফ, রিয়াকে আমাদের সাথে যেতে হবে। রিয়া তখন যন্ত্রণার এক চরম পর্যায়ে পৌঁছে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছে। হঠাৎ তার ভেতর থেকে এক প্রচণ্ড এনার্জি ওয়েভ বা শক ওয়েভ বেরিয়ে এলো। কমান্ডোরা ছিটকে গিয়ে দেয়ালে আছড়ে পড়ল। ঘরের সব কাঁচের জানালা একসাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। রিয়ার চারদিকে এক নীল আভা তৈরি হয়েছে। সে যেন এখন আর সাধারণ কোনো মেয়ে নয়, সে এক জীবন্ত ধ্বংসলীলা। গাড়ির ভেতর সাবজেক্ট 0 হঠাৎ চিৎকার করে উঠল। তার মস্তিষ্কের ভেতর রিয়ার সেই যন্ত্রণার তরঙ্গ আছড়ে পড়েছে। ওকে ধরে ফেলেছে, নিশা, গাড়ি ঘোরান। নিশা মাথা নাড়ল। না, দ্য মাদারের নির্দেশ হলো তোমাকে সরাসরি হাবে নিয়ে যাওয়া। রিয়াকে অন্য টিম নিয়ে আসবে। সাবজেক্ট 0 এক নিমেষে নিশার ঘাড়ের কাছে থাকা একটি সেন্সর চিপ টেনে ছিঁড়ে ফেলল। নিশা মুহূর্তের মধ্যে নিস্তেজ হয়ে স্টিয়ারিং হুইলের ওপর গড়িয়ে পড়ল। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ল্যাম্প পোস্টে সজোরে ধাক্কা খেল। ধোয়ার কুণ্ডলি চিরে সাবজেক্ট 0 বেরিয়ে এলো। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। সিরামের কারণে তার হিলিং পাওয়ার এখন তুঙ্গে। সে আকাশের দিকে তাকিয়ে দেখল শত শত ড্রোন সেফ হাউসের দিকে উঠছে। মা আমাকে সত্যের জন্য লড়তে বলেছিলেন, কিন্তু তিনি বলেননি যে সত্যটা এত ভয়ঙ্কর হবে। সে দ্রুত একটি অপত্যক্ত বাইক স্টার্ট করল। তার লক্ষ্য এখন রিয়াকে বাঁচানো। কিন্তু সে জানে রিয়া এখন আর সেই অসহায় মেয়েটি নেই। রিয়ার ভেতরে যে অ্যান্টি জেনেসিস শক্তি জেগে উঠেছে তা রাহুল বা মাসুম কারো নিয়ন্ত্রণেই নেই। রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাওয়ার সময় সাবজেক্ট 0 দেখতে পেল শহরের বড় বড় বিলবোর্ডগুলোতে হঠাৎ তার চেহারা ভেসে উঠছে, আর তার নিচে বড় বড় অক্ষরে লেখা ওয়ান্টেড, সাবজেক্ট 0, আইডেন্টিটি রাহুল রহমান, রিওয়ার্ড অ্যাবসলিউট পাওয়ার। পুরো ঢাকা শহর এখন জেনেসিস প্রজেক্টের শিকারীদের জন্য এক খোলা ময়দান। পুলিশ, সেনাবাহিনী আর সিন্ডিকেটের ভাড়াটে খুনিরা সবাই এখন রাহুলের পেছনে। কিন্তু রাহুল জানে আসল লড়াইটা হবে সেই অন্ধকার ভূগর্ভস্থ হাবে, যেখানে ডায়েরির অসম্পূর্ণ রহস্য লুকিয়ে আছে। সাবজেক্ট 0 যখন সেফ হাউসের ফাঁসে পৌঁছল, সে দেখল পুরো বিল্ডিংটা নীল আলোয় জ্বলছে। উপর থেকে এক বিশাল হেলিকপ্টার দড়ি নামিয়ে রিয়াকে তুলে নেবার চেষ্টা করছে। রিয়া তখন অচৈতন্য, কিন্তু তার শরীর থেকে নির্গত সেই নীল শক্তি হেলিকপ্টারের ইলেকট্রনিক সিস্টেমকে অকেজো করে দিচ্ছে। রাহুল বাইক থেকে লাফিয়ে হেলিকপ্টারের দড়িটা ধরল। সে শূন্যে ঝুলে আছে, আর তার নিচে জ্বলন্ত ঢাকা শহর। ঠিক তখনই তার কানে একটি অতি পরিচিত কণ্ঠস্বর ভেসে উঠল। ইয়ারপিসে নয়, সরাসরি তার মস্তিষ্কের ভেতরে। রাহুল, এটা করো না। তুমি যদি রিয়াকে বাঁচাও তবে জেনেসিস প্রজেক্ট পূর্ণতা পাবে। ওকে মরতে দাও। কণ্ঠস্বরটি তার মায়ের। কিন্তু মা কি এখন জীবিত, নাকি এটি দ্য মাদারের তৈরি কোনো এক ইলিউশন বা ভ্রম? সাবজেক্ট 0 দড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে দেখল হেলিকপ্টারের ভেতরে বসে আছে মাসুম, কিন্তু মাসুমের শরীরের অর্ধেকটা এখন রোবোটিক বা যান্ত্রিক। মাসুম হাসছে। স্বাগত ভাই, অপারেশন 11-এর আসল চমক তো কেবল শুরু হলো। ঢাকার আকাশে বজ্রপাত শুরু হলো। বৃষ্টির প্রতিটি বোঁদাই যেন এখন এক একটি রক্তবিন্দু। ঢাকার কালচে মেঘে ঢাকা আকাশ চিরে বজ্রপাত হচ্ছে, আর সেই বিদ্যুতের চমকে হেলিকপ্টারের ভেতর বসে থাকা মাসুমের অবয়বকে কোনো এক যান্ত্রিক শয়তানের মতো দেখাচ্ছে। মাসুমের বাম চোখের মণি এখন লাল হয়ে জ্বলছে, যা থেকে লেজার বিম বেরিয়ে হেলিকপ্টারের ড্যাশবোর্ডের ডেটা রিড করছে। সাবজেক্ট 0 অর্থাৎ রাহুল যখন দড়ি বেয়ে ওপরে উঠল, তখন হেলিকপ্টারটি বুড়িগঙ্গার তীরের এক পরিত্যক্ত ডকইয়ার্ডের দিকে মোড় নিয়েছে। এতটা পথ একা আসা তোমার উচিত হয়নি রাহুল। মাসুমের কণ্ঠস্বর এখন ধাতব প্রতিধ্বনির মতো শোনায়। জেনেসিস প্রজেক্টের আসল ডেটাবেস তোমার নিউরনে লোড করা হয়েছে ঠিকই, কিন্তু ওটা ডিকোড করার বায়োমেট্রিক চাবিকাঠি হল রিয়ার এই লকেট আর ওর ডিএনএ। রাহুল হেলিকপ্টারের কিনারায় ঝুলে থেকে এক ঝটকায় ভেতরে ঢুকে পড়ল। তার সারা শরীর থেকে বাষ্প বের হচ্ছে। সিলামের প্রভাবে তার হিলিং পাওয়ার সক্রিয় থাকায় বৃষ্টির পানি তার গায়ের সাথে লেগে শুকিয়ে যাচ্ছে। সে দেখল রিয়া অচৈতন্য অবস্থায় একটি স্টেইনলেস স্টিলের স্ট্রেচারে শুয়ে আছে। তার শরীরের চারদিকে একটি নীল ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। রিয়া শ্বাস নিচ্ছে না, কিন্তু তার শরীর থেকে নির্গত শক্তি হেলিকপ্টারের ইলেকট্রনিক্সকে অকেজো করে দেওয়ার চেষ্টা করছে। রিয়াকে ছেড়ে দাও রাহুল, চিৎকার করে বলল মাসুম। ছেড়ে দেব? ওকে তো আমি বাঁচাচ্ছি রাহুল। দ্য মাদার বা এই এআই সিস্টেমটা ওকে স্রেফ একটা ব্যাটারি হিসাবে ব্যবহার করতে চায়।
আমি ওকে জেনেসিস হাবে নিয়ে যাচ্ছি যাতে ওর ভেতরের এই অ্যান্টি জেনেসিস শক্তিকে কাজে লাগিয়ে আমি দ্য মাদারকে ধ্বংস করতে পারি। আমি একাই রাজা হতে চাই, কোনো কম্পিউটারের গোলাম হতে আসিনি। ঠিক সেই মুহূর্তে হেলিকপ্টারের নিচে ডকইয়ার্ড কেচে একটি শক্তিশালী সারফেস টু এয়ার মিসাইল বা SAM উৎক্ষেপণ করা হলো। দ্য মাদার বুঝতে পেরেছে যে মাসুম বিদ্রোহ করছে, তাই সে পুরো হেলিকপ্টারটিকেই ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিট! মাসুম ড্যাশবোর্ডে থাপ্পড় মারল। ওরা আমাদের লক করেছে। রাহুল দেখল মিসাইলটি তীরের মতো ধেয়ে আসছে। সে এক মুহূর্ত না ভেবে রিয়ার স্ট্রেচারের দিকে ঝাঁপ দিল। আরিফ, তুমি কি শুনতে পাচ্ছ? রাহুল তার হাতের ডিভাইসে চিৎকার করল। আরিফ তখন সেফ হাউসের ধ্বংসাবশেষের নিচে তার ল্যাপটপ নিয়ে কোনো মতে বেঁচে আছে। সে ফিসফিস করে বলল, রাহুল, হেলিকপ্টারের লেজ কাটো, হাইড্রোলিক ফ্লুইড লিক করাও, তবেই মিসাইলটা তার তাপ চিনে অন্যদিকে যাবে। রাহুল তার পকেট থেকে সেই ধারালো কাঁচের টুকরোটি বের করল, যা সে পাবনার ল্যাব থেকে নিয়ে এসেছিল। এটি কোনো সাধারণ কাঁচ নয়, ওটা কার্বন ফাইবার দিয়ে তৈরি। রাহুল হেলিকপ্টারের খোলা দরজার কাছে গিয়ে নিজেকে দড়িতে বেঁধে ঝুলে পড়ল এবং প্রবল বেগে হাইড্রোলিক পাইপটি কেটে দিল। ফ্লুইড ছিঁড়ে বেরিয়ে আসতেই মিসাইলটি তার লক্ষ্য ভ্রষ্ট হয়ে পাশের একটি বিশাল জাহাজের মাস্তুলে গিয়ে আঘাত করল। এক প্রচণ্ড বিস্ফোরণে চারদিক দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠল। হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে লাটুমের মতো ঘুরতে ঘুরতে বুড়িগঙ্গার চরের বালুর ওপর আছড়ে পড়ল। ধোঁয়ার কুয়াশা চিরে প্রথম উঠে দাঁড়ালো রাহুল। তার বাম হাতটা ভেঙে ঝুলে পড়েছে, কিন্তু চোখের সামনেই হাড়গুলো আবার জোড়া লাগার সেই বিচিত্র আওয়াজ সে শুনতে পাচ্ছে। সে দ্রুত রিয়ার কাছে গেল। রিয়া এখনও শ্বাস নিচ্ছে না, কিন্তু তার লকেটটি এখন আগুনের মতো জ্বলছে না, বরং ওটা থেকে একটা মৃদু ডিজিটাল টিউন বাজছে। রাহুল, পালাও! কণ্ঠস্বরটি মাসুমের। রাহুল ফিরে দেখল মাসুম হেলিকপ্টারের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে। তার সেই রোবটিক অর্ধেক দেহ এখন স্পার্ক করছে। মাসুমের সেই লাল চোখের মণি নিভে আসছে। ওরা আসছে রাহুল, দ্য মাদারের সাইলেন্ট কিলাররা আসছে। রিয়ার লকেটের ভেতর জেনেসিস হ্যাবের লোকেশন এনক্রিপ্ট করা আছে। ওটা রিয়ার হৃৎপিণ্ডের স্পন্দনের সাথে যুক্ত। রিয়া মরলে জেনেসিস প্রজেক্টের সব ডেটা অটো ডিলিট হয়ে যাবে। ওরা ওকে জ্যান্ত চায়। রাহুল মাসুমের দিকে হাত বাড়ালো তাকে বের করার জন্য, কিন্তু মাসুম মাথা নাড়ল। না, আমাকে ফেলে যাও, আমার শরীরে একটা ট্র্যাকার আছে, ওরা আমাকে ট্র্যাক করেই এখানে পৌঁছাবে। তুমি রিয়াকে নিয়ে ঢাকার তলায় সেই পুরনো সুড়ঙ্গে ঢুকে পড়ো, ওখানেই অপারেশন 11-এর শেষ। রাহুল এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ল। মাসুম তার পরম শত্রু হওয়া সত্ত্বেও আজ সে নিজের জীবন দিয়ে রাহুলকে সুযোগ করে দিচ্ছে। রাহুল রিয়াকে পাঁজা কোলা তুলে নিল। রিয়ার শরীর এখন বরফের মতো ঠান্ডা। সে যখন দৌড়াতে শুরু করল, ডকইয়ার্ডের অন্ধকার চিরে ডজন খানেক লেজার সাইট তার কপালে এসে পড়ল। কিন্তু এগুলো পুলিশের নয়, এগুলো স্বয়ংক্রিয় রোবটিক ডগ বা যান্ত্রিক শিকারী কুকুর, যাদের মাথায় M16 রাইফেল মাউন্ট করা। দ্য মাদার তার সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের পাঠিয়েছে। রাহুল দেখল সামনে একটি বিশাল ড্রেনেজ পাইপের মুখ। সে কোনো পথ না পেয়ে রিয়াকে নিয়ে অন্ধকারের ভেতর ঝাঁপ দিল। ড্রেনের ময়লা পানির দুর্গন্ধ আর রাসায়নিকের গন্ধে তার মাথা ঝিমঝিম করতে লাগল, কিন্তু সে থামল না। সুড়ঙ্গের ভেতরে প্রায় 1 কিলোমিটার দৌড়ানোর পর সে এক পাথুরে দেওয়ালের সামনে এসে থামল। দেওয়ালে সেই পরিচিত বাজ পাখির লোগো। রাহুল রিয়ার লকেটটি দেওয়ালের এক বিশেষ ছাঁচে স্পর্শ করাল। হঠাৎ সুড়ঙ্গের দেওয়ালটি নিঃশব্দে সরে গেল। ভেতরে দেখা গেল এক বিশাল ভূগর্ভস্থ শহর। শত শত সার্ভার জ্বলছে নিভছে, আর মাঝখানে একটা বিশালাকার হলোগ্রাম প্রজেক্টর থেকে সুমি বেগমের অর্থাৎ মায়ের অবয়ব ভেসে আসছে। কিন্তু এই মা হাসছেন না। হলোগ্রামের মায়ের কণ্ঠস্বরটি যান্ত্রিক এবং কর্কশ। স্বাগত রাহুল, তুমি জেনেসিস হ্যাবে পৌঁছেছ। এখন তোমার রিয়ার হৃৎপিণ্ড এই মেইন ফ্রেম সার্ভারের সাথে যুক্ত করার সময় হয়েছে, তবেই পৃথিবী পাবে তার নতুন ঈশ্বর। রাহুল থমকে দাঁড়াল। হলোগ্রামের মা আসলে দ্য মাদার AI সিস্টেমের একটি ইন্টারফেস মাত্র। তার মানে মাকে জেনেসিস প্রজেক্টের এই সিস্টেমের সাথে ডিজিটালি মিশিয়ে দেওয়া হয়েছে। আপনি আমার মা নন রাহুল, গর্জন করল রাহুল। হলোগ্রামটি করুণ হাসল। আমিই তোমার মা রাহুল। আমার রক্ত, আমার স্মৃতি এখন এই ডিজিটাল কোডের ভেতর। রিয়াকে ওই বেদিতে শুইয়ে দাও। অপারেশন 11-এর চূড়ান্ত পর্যায়ে এখনই শুরু হতে হবে। সুড়ঙ্গের বাইরে থেকে যান্ত্রিক কুকুরদের নখের আওয়াজ পাওয়া যাচ্ছে। তারা দেওয়াল ভাঙার চেষ্টা করছে। রাহুল রিয়ার দিকে তাকালো। রিয়ার চোখের পাতা কাঁপছে। রাহুল বুঝতে পারল
সে এখন এমন এক ফাঁদে পড়েছে যেখানে রিয়াকে বাঁচানো মানেই এই শয়তানি প্রজেক্টকে সফল করা, আর রিয়াকে হারানো মানেই নিজের পৃথিবীকে হারানো। রাহুল তার পকেট থেকে সেই ছোট ইএমপি চিপটি বের করল। মা, আপনি যদি সত্যিই আমার মা হন তাহলে আমাকে ক্ষমা করবেন। রাহুল চিপটি সরাসরি রিয়ার লকেটের ওপর সেট করার চেষ্টা করল, কিন্তু ঠিক সেই মুহূর্তে ল্যাবরেটরির সব আলো নিভে গিয়ে এক অদ্ভুত বেগুনি আলো জ্বলে উঠল। মেঝের নিচ থেকে 4টি যান্ত্রিক হাত বেরিয়ে রাহুলকে জাপটে ধরল। অপারেশন 11 কোনো উদ্ধার অভিযান নয় রাহুল, এটি একটি পূর্ণাঙ্গ রূপান্তর। দ্য মাদারের কণ্ঠস্বর এখন পুরো হ্যাবে প্রতিধ্বনিত হচ্ছে। রাহুল দেখল রিয়ার শরীর ধীরে ধীরে বেদির উপরে উঠে যাচ্ছে। বেগুনি আলোর নিচে সেই ভূগর্ভস্থ হলের বাতাস এখন ভারী হয়ে উঠেছে। যান্ত্রিক হাতগুলোর কবজায় আটকে থাকা রাহুল ছটফট করছে, কিন্তু তার চোখের সামনে রিয়া যেন এক দেবীর মতো বেদির ওপর শূন্যে ভাসছে। ল্যাবরেটরির যান্ত্রিক শব্দগুলো এখন একটা করুণ সুরের মতো বাজছে। হলোগ্রামের সেই মা, যিনি আসলে এই অন্ধকার সাম্রাজ্যের অদৃশ্য চালক, তিনি ধীর পায়ে রাহুলের সামনে এসে দাঁড়ালেন। তার অবয়বটা কাঁপছে, যেন কোনো পুরনো স্মৃতির ছায়া। রাহুল, তুই একে বিজ্ঞান বলছিস? না রে বাবা, এটা বিজ্ঞান নয়, এটা হলো টিকে থাকার লড়াই। হলোগ্রামটি ম্লান হাসল। তুই যাকে রিয়া ভাবছিস সে এখন আর সাধারণ কোনো মেয়ে নয়, ও হলো সেই ডায়েরির জীবন্ত শেষ পাতা। ডায়েরির সেই অসম্পূর্ণ কথাগুলো রিয়ার রক্তের স্পন্দনে লুকিয়ে আছে। রাহুল দাঁতে দাঁত চেপে বলল, আপনি আমার মা হতে পারেন না। আমার মা কখনো কাউকে এভাবে বলি দিতেন না। আপনি জাহিদ সাহেবের তৈরি এক বিভীষিকা। হঠাৎ হলের একপাশের ভারী লোহার দরজাটা প্রচণ্ড শব্দে ভেঙে পড়ল। ধোঁয়ার কুয়াশা চিরে ভেতরে ঢুকল একদল মানুষ, কিন্তু তারা কোনো কমান্ডো নয়। তাদের পরনে সাধারণ গ্রাম্য পোশাক, হাতে পুরনো দিনের রাইফেল আর দা। তাদের নেতৃত্বে রয়েছেন সেই হারুন মিয়া, যিনি সুন্দরবনের রাহুলকে সাহায্য করেছিলেন। হারুন, রাহুল বাবা, আমরা আসছি। হারুন মিয়ার গর্জন পুরো হলে প্রতিধ্বনিত হল। রাহুল অবাক হয়ে দেখল সুন্দরবনের সেই সাধারণ মানুষগুলো আজ এই হাইটেক নরকে ঢুকে পড়েছে। হারুন মিয়ার পাশে দাঁড়িয়ে আছেন মিস্টার চৌধুরীর সেই বিশ্বস্ত বডিগার্ড, যে কিনা মাসুমের হাতে মরতে মরতে বেঁচে গিয়েছিল। তোমরা এখানে কিভাবে? রাহুল চিৎকার করল। হারুন মিয়া হাসলেন। মায়ের দোয়া যেখানে আছে সেখানে পথ খুঁজে পেতে সময় লাগে না বাবা। তোমার আরিফ ভাই আমাদের হদিশ দিয়েছিল। এই নরকপুরি ভাঙতে আমাদের কোনো যন্ত্র লাগে না, আমাদের জেদই যথেষ্ট। শুরু হলো এক অসম যুদ্ধ। একদিকে জেনেসিস প্রজেক্টের সেই রোবটিক রক্ষী আর লেজার গান, অন্যদিকে একদল সাধারণ মানুষের বুক ভরা সাহস। হারুন মিয়ার লোকেরা পাগলের মতো সার্ভারগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ল। তারা কুড়ুল দিয়ে তার কাটছে, মনিটর ভাঙছে। প্রযুক্তির দম্ভ আজ সাধারণ মানুষের ক্রোধের কাছে হার মানতে শুরু করেছে। মাঝখানে দাঁড়িয়ে হলোগ্রামটি চিৎকার করে উঠল, থামাও এদের, এরা সব শেষ করে দিচ্ছে। অপারেশন 11 অপূর্ণ থেকে যাবে। রাহুল সেই সুযোগে নিজের গায়ের জোর খাটিয়ে যান্ত্রিক হাতগুলো থেকে নিজেকে মুক্ত করে নিল। সে দৌড়ে গেল রিয়ার বেদির দিকে। রিয়া তখনও চোখ খোলেনি, কিন্তু তার মুখ দিয়ে একটা অস্পষ্ট শব্দ বেরোচ্ছে, মা। রাহুল রিয়ার হাত ধরল। রিয়ার হাত এখন আর বরফ শীতল নয়, বরং প্রচণ্ড উত্তপ্ত। রাহুল অনুভব করল রিয়ার লকেটটা আর প্রযুক্তির অংশ নেই, ওটা যেন রিয়ার হৃৎপিণ্ডের সাথে এক হয়ে গেছে। ঠিক সেই সময় হলের এক কোণ থেকে জাহিদ সাহেবের সেই পোড়া গলস্বর শোনা গেল। জাহিদ সাহেব চাকা লাগানো একটি চেয়ারে বসে ধীর পায়ে অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলেন। তার শরীর এখন অবশ, কিন্তু তার চোখে সেই পুরনো শয়তানি বুদ্ধিটা এখনও কাজ করছে। রাহুল, তুমি কি ভাবলে এই গেঁয়ো চাষারা আমাকে হারিয়ে দেবে? জাহিদ সাহেব কাঁপা কাঁপা হাতে একটি ম্যানুয়াল লিভার টানলেন। রিয়া যদি মরে তবে এই পুরো এলাকা ধসে পড়বে। তুমি কি রিয়ার প্রাণ নিতে পারবে? জাহিদ সাহেব রিয়ার বেদির সাথে যুক্ত একটি টাইমার চালু করে দিলেন। মাত্র 3 মিনিট সময়। 3 মিনিটের মধ্যে রিয়ার শরীরের সেই অদ্ভুত শক্তি যদি এই হাবে ট্রান্সফার না হয়, তাহলে লকেটটি বিস্ফোরিত হবে। রাহুল জাহিদ সাহেবের দিকে এগোতে চাইল, কিন্তু হারুন মিয়া তাকে থামিয়ে দিলেন। না বাবা, তুমি রিয়াকে বাঁচাও, এই বুড়ো শয়তানকে আমি দেখছি। হারুন মিয়া জাহিদ সাহেবের দিকে তার পুরনো রামদা নিয়ে এগিয়ে গেলেন। জাহিদ সাহেবের চোখে প্রথমবারের মতো মৃত্যু ভয় দেখা গেল। রাহুল রিয়ার পাশে বসে তার কপালে হাত রাখল। রিয়া, চোখ খোলো। রিয়া, আমার দিকে তাকাও। রিয়া ধীর লয়ে চোখ খুলল। তার চোখের মণি এখন স্বাভাবিক কালো, কিন্তু তার দৃষ্টিতে এক গভীর বিষণ্ণতা। সে রাহুলের হাতটা শক্ত করে চেপে ধরল।
রাহুল, আমাকে যেতে দাও, আমি না গেলে এই অভিশাপ শেষ হবে না, মা আমাকে এটাই করতে বলেছিল। রাহুল চিৎকার করে উঠল, না, মা কোনোদিন তার সন্তানকে মারতে পারেন না, এই ডায়েরি, এই প্রজেক্ট সব মিথ্যা। রিয়া, তুমি আমার সাথে ফিরবে। রাহুল তার পকেট থেকে সেই সাধারণ লোহার চাবিটা বের করল, যা তার মা ছোটবেলায় তাকে দিয়েছিলেন। এটি কোনো চিপ নয়, কোনো কোড নয়, এটি একটি অতি সাধারণ চাবি। রাহুল দেখল রিয়ার লকেটের পেছনে একটি ছোট ফুটো আছে। সে কাঁপা কাঁপা হাতে চাবিটা সেখানে প্রবেশ করালো। হঠাৎ পুরো হলের বেগুনি আলো নিভে গেল। ল্যাবরেটরির সেই কর্কশ যান্ত্রিক শব্দ থেমে গিয়ে সেখানে নেমে এলো এক পিন পতন নীরবতা। রিয়ার শরীর ধীরে ধীরে বেদির ওপর নেমে এলো। লকেটটি খুলে রাহুলের হাতের ওপর পড়ল। হলোগ্রামের সেই মা ধীরে ধীরে অস্পষ্ট হতে হতে বললেন, রাহুল, তুই শেষ পর্যন্ত মায়ের সেই সাধারণ বিশ্বাসটাকেই বেছে নিলি। অপারেশন 11 সফল হয়নি, কিন্তু তুই জিতেছিস। জাহিদ সাহেব হাহাকার করে উঠলেন, না, আবার 30 বছরের সাধনা। বিস্ফোরণের টাইমারটা বন্ধ হয়ে গেল, কিন্তু ঠিক সেই মুহূর্তে হলের ওপরের ছাদ ধসতে শুরু করল। বাংকারটি নিজে নিজেকে ধ্বংস করার প্রক্রিয়ায় চলে গেছে। পালাও, সবাই বাইরে চলো। রাহুল রিয়াকে পাজাকুলা তুলে উদ্দেশ্যহীনভাবে দৌড়ালো। হারুন মিয়া আর তার লোকেরা জাহিদ সাহেবকে ওখানেই ফেলে রেখে সুড়ঙ্গের দিকে দৌড় দিল। পেছনে ফেলে আসা জেনেসিস হাব তখন আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হচ্ছে। দীর্ঘ 30 বছরের এক অন্ধকার অধ্যায় আজ মাটির তলায় জীবন্ত কবর হতে চলেছে। সুড়ঙ্গ দিয়ে বেরোনোর পথে রাহুল পেছনে ফিরে দেখল সেই হলোগ্রামটি তখনও আগুনের মাঝে দাঁড়িয়ে হাত নেড়ে তাকে বিদায় জানাচ্ছে। সেটি কি শুধুমাত্র একটি কম্পিউটার প্রোগ্রাম ছিল, নাকি মায়ের আত্মার শেষ এক ঝলক? তারা যখন ঢাকার রাজপথে আবার পা রাখল, তখন ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। বৃষ্টির পর ধোয়া শহরটা আজ খুব শান্ত। রিয়া রাহুলের কাঁধে মাথা রেখে নিচু স্বরে বলল, রাহুল, ডায়েরিটা তো শেষ হয়ে গেল, এখন আমরা কি করব? রাহুল আকাশের দিকে তাকিয়ে দেখল সেই কালো ড্রোনগুলো আর নেই। সে পকেট থেকে লকেটটি বের করে বুড়িগুড়া নদীর জলে ছুঁড়ে মারল। এখন আমরা বাঁচব রিয়া, কোনো ডায়েরি ছাড়া, কোনো জেনেসিস ছাড়া, শুধু সাধারণ মানুষ হিসেবে। কিন্তু তারা যখন রাস্তার ওপারে দাঁড়ালো, রাহুল দেখল ভিড়ের মাঝে একজন মানুষ দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে হাসছে। লোকটির মুখটা চাদরে ঢাকা, কিন্তু তার হাতের কবজিতে সেই একই বাজ পাখির উল্কি। লোকটি পকেট থেকে একটি নতুন ডায়েরি বের করল, যার কাভারে লেখা ভলিউম 8, দ্য শ্যাডো রিটার্নস। বুড়িগঙ্গার পাড়ে ভোরের আলো তখন ফুটতে শুরু করেছে। নদীর বুক চিরে ধোঁয়াটে কুয়াশা আকাশ পানে উঠছে। রাহুল রিয়াকে আগলে ধরে রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে। জেনেসিস হাবের সেই ভূগর্ভস্থ ধ্বংসলীলা থেকে তারা প্রাণ নিয়ে ফিরলেও রাহুলের ভেতরে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছে। সে তার পকেট থেকে সেই লকেটটি বের করে আবার দেখল, এটি কি সত্যিই নিষ্ক্রিয় হয়ে গেছে? ঠিক সেই মুহূর্তে রাস্তার ওপাশে সেই চাদর পরা রহস্যময় লোকটির দিকে রাহুলের নজর স্থির হল। লোকটির হাতে থাকা নতুন ডায়েরিটির উপর ভোরের প্রথম আলো পড়তেই সোনালি রঙে চকচক করে উঠল সেই বাজ পাখির চিহ্ন। লোকটি ধীর পায়ে ভিড়ের মিশে যাচ্ছিল, কিন্তু তার হাঁটার ভঙ্গিটা রাহুলের খুব চেনা। মাসুম! রাহুল চিৎকার করে উঠল। লোকটি থামল। সে ধীরে ধীরে তার চাদরটা সরালো, কিন্তু যে মুখটি বেরিয়ে এলো তা দেখে রাহুলের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সেটি মাসুম নয়, সেটি জাহিদ সাহেবও নন। লোকটির চেহারা হুবহু রাহুলের বাবার মতো, মেজর অরিন্দম। অথচ বাবার মৃত্যু হয়েছিল 1971-এর সেই অন্ধকার রাতে। বাবা! রাহুলের কণ্ঠস্বর বুঝে এলো। মেজর অরিন্দম বা তার অবয়ব ধারণকারী কেউ এক ম্লান হাসি হাসলেন। রাহুল, তুই ভাবলি এই সস্তা বাংকার ধ্বংস করলেই সব শেষ হয়ে যাবে? জেনেসিস কোনো জায়গা নয়লে বাবা, জেনেসিস হলো একটা ধারণা। ডায়েরির 20 নম্বর খণ্ডটা তোদের হাতে পৌঁছয়নি, কারণ ওটা কাগজের পাতায় নেই, ওটা আছে তোর আর মাসুমের রক্তে। রাহুল এক পা এগোতে চাইল, কিন্তু হারুন মিয়া তার হাত চেপে ধরলেন। যাইও না বাবা, ওটা মানুষ না, ওটা মায়া। হঠাৎ রিয়ার হাতটা রাহুলের মুঠোর ভেতর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। রাহুল তাকিয়ে দেখল রিয়ার নাক দিয়ে সরু ধারায় রক্ত ঝরছে। রিয়ার চোখ দুটো আবার সেই নীল রঙে বদলে যাচ্ছে। সে বিড়বিড় করে বলল, রাহুল, আমার ভেতরে কেউ কথা বলছে। সে বলছে অপারেশন 11 শেষ হয়নি, ওটা কেবল শুরু। মেজর অরিন্দম তার পকেট থেকে একটি ছোট রিমোট বের করলেন। রাহুল, তোকে একটা শেষ সত্য বলি,
সুমি বেগম তোকে বাঁচিয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি জানতেন না যে তোকে বাঁচানো মানেই এই প্রজেক্টের আসল চাবিকাঠিকে বাঁচিয়ে রাখা। তুই আর রিয়া যখন হাত ধরলি তখন তোদের দুজনের শরীরের ইলেকট্রোম্যাগনেটিক পালস মিলে এই শহরের মেইন পাওয়ার গ্রিডে একটা সিগন্যাল পাঠিয়ে দিয়েছে। এখন থেকে এই শহর আর মানুষের নিয়ন্ত্রণে নেই। রাহুল চারদিকে তাকালো, দেখল রাস্তার ট্রাফিক লাইটগুলো পাগলের মতো লাল নীল জ্বলছে। মানুষের হাতের মোবাইল ফোনগুলো থেকে এক অদ্ভুত তীক্ষ্ণ শব্দ বের হচ্ছে। পুরো ঢাকা শহর যেন এক জীবন্ত ডিজিটাল দানবে পরিণত হচ্ছে। রিয়া! রাহুল রিয়াকে জড়িয়ে ধরল। রিয়া রাহুলের কানে ফিসফিস করে বলল, রাহুল, আমাকে মেরে ফেলো, আমি থাকতে পারছি না। আমার মস্তিষ্কের ভেতরে হাজার হাজার মানুষের চিৎকার শুনতে পাচ্ছি। আমি এই শহরের সিস্টেম হয়ে যাচ্ছি। মেজর আরিন্দাম ডায়েরিটা আকাশের দিকে তুলে ধরলেন। স্বাগতম ভলিউম 8-এ, যেখানে মায়া আর বিজ্ঞানের মাঝখানের দেওয়ালটা ভেঙে যাবে। তোরা যাকে মা বলতিস সে এখন এই শহরের প্রতিটি সিসিটিভি ক্যামেরায় তাকিয়ে আছে। তোদের প্রতিটি নিঃশ্বাস এখন রেকর্ড হচ্ছে। রাহুল দেখল স্ট্রিট লাইটের নিচে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ হঠাৎ স্থির হয়ে গেল। তারা সবাই একসাথে মাথা ঘুরিয়ে রাহুলের দিকে তাকালো। তাদের চোখে কোনো মায়া নেই, আছে কেবল এক যান্ত্রিক শূন্যতা। তারা একযোগে বলতে শুরু করল, সাবজেক্ট 0, ফিরে এসো। রাহুল বুঝতে পারল সে একাই এখন এই পৃথিবীর একমাত্র মুক্ত মানুষ। রিয়াকে সিস্টেম গ্রাস করে নিচ্ছে, আর মা এখন এক অদৃশ্য যান্ত্রিক সত্তা। ঢাকার রাজপথ এখন এক বিশাল মরণ ফাঁদ। হারুন মিয়া তার রামদাটা শক্ত করে ধরলেন। রাহুল বাবা, তুমি রিয়াকে নিয়ে পালাও, আমরা এই জ্যান্ত লাশদের আটকাবো। রাহুল রিয়াকে পাজাকোলা করে তুলে অন্ধকারের দিকে দৌড় দিল। পেছনে শুনতে পেল হারুন মিয়ার গর্জন আর শত শত মানুষের যান্ত্রিক পদচ্ছনি। আকাশ চিরে এক বিশাল নীল আলোর রেখা ঢাকার ওপর দিয়ে চলে গেল। রাহুল এক গলির ভেতরে ঢুকে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে হাঁপাতে লাগল। সে পকেট থেকে মায়ের সেই সাধারণ চাবিটা বের করে দেখল। চাবিটা এখন আর সাধারণ নয়, ওটা থেকে একটা মৃদু স্পন্দন বের হচ্ছে। রাহুল বুঝতে পারল এই লড়াইটা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে। এখন লড়াইটা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার। সে রিয়ার কপালে হাত দিয়ে বলল, আমি তোমাকে হারাবো না রিয়া, যদি পুরো শহরও আমাদের শত্রু হয়ে যায় তবুও না। রাহুল দেখল দেওয়ালের ওপর একটা বড় পোস্টার, সেখানে লাল কালিতে লেখা, অপারেশন 11 সাকসেসফুল, জেনেসিস ইজ এভরিওয়্যার। রাহুল তার পকেট থেকে মায়ের সেই ডায়েরির একটা আধপড়া পাতা বের করল। সেখানে লেখা ছিল, যখন সব আলো নিভে যাবে তখন কেবল হৃৎপিণ্ডের স্পন্দনই পথ দেখাবে। রাহুল বুঝতে পারল পরবর্তী পর্বগুলোতে তাকে এমন এক অন্ধকারের মুখোমুখি হতে হবে যেখানে শত্রু তার নিজের রক্ত, নিজের পরিবার এবং খোদ এই শহর। লড়াই কি কেবল শুরু হলো, নাকি পরাজয় নিশ্চিত হয়েই আছে?